আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেই টপিকটা হচ্ছে লাইসোসোম বা লাইসোজোম, যেটা আমরা সবাই জানি। তো শুরু করতেছি। লাইসোসোম বা লাইসোজোম বা লাইসোসোম। এখন এটা হচ্ছে কি, এখানে এই লাইসোসোমটা আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের মানে কোষের মধ্যে, হ্যাঁ, নিউক্লিয়াসের কাজ আছে বা মানে কোষের মধ্যে ছড়াছিটে আছে এরকম বিভিন্ন মানে বৃত্তাকার কিছু একটা অঙ্গাণু, বৃত্তাকার একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেটা ঝিল্লিবদ্ধ। এবং এটার মধ্যে অনেক এনজাইম আছে, এটার মধ্যে অনেক এনজাইম আছে, এনজাইম গুলোর নাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তার মানে এটা, তার মানে লাইসোজোমের মধ্যে যে এনজাইম গুলো থাকে সেগুলো হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, সেগুলো হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তার মানে লাইসোজোম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম এর আধার। লাইসোসোম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। এবং লাইসোসোমের যে আবরণটা আমরা দেখতেছি, আমরা এর আবরণ যেটা দেখতেছি, এটার আবরণটা কয় স্তরী? এটার আবরণটা হচ্ছে একটা এক স্তরী আবরণ। এটা কি? এটা হচ্ছে একটা এক স্তরী আবরণ। তার মানে আমরা নর্মালি এর আগে বলছিলাম যে ম্যাক্সিমাম কিছুর আবরণ কিন্তু দ্বিস্তরী থাকে, বাট কিছু এক্সেপশন আছে। যেমন এই যে আমাদের লাইসোসোম, তার আবরণটা এক স্তরী। তার আবরণটা কি? এক স্তরী। তো লাইসোসোমটাকে প্রথম আবিষ্কার করছেন কে? লাইসোসোমকে প্রথম আবিষ্কার করছেন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দা দুবে। তাহলে লাইসোসোমটাকে প্রথম আবিষ্কার করছেন কে? ক্রিশ্চিয়ান দা দুবে। ক্রিশ্চিয়ান দা দুবে, উনি প্রথম এই অঙ্গাণুটাকে আবিষ্কার করছেন এবং এটার নামকরণ করছিলেন। তো এখন এই লাইসোসোমটার উৎপত্তি কই হয়? লাইসোসোমটার উৎপত্তি কই আমরা কিন্তু এর আগের ক্লাসে বলছিলাম জিনিসটাকে। ঠিক আছে, যে লাইসোসোম, এটা আমরা এর আগের ক্লাসে বলছিলাম যে এটা মেইনলি তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, এরপর গলজি বডি এটাকে প্যাকেট করে। গলজি বডি এটাকে কি করে? প্যাকেজিং এর কাজ করে। তাহলে আলটিমেটলি আমরা লাইসোসোম পাচ্ছি। আলটিমেটলি আমরা কি পাচ্ছি? লাইসোসোম পাচ্ছি। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি এবং গলজি বডি দ্বারা প্যাকেজকৃত হয়। এখন লাইসোসোমের মেইন কাজ হচ্ছে এই যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো হচ্ছে আসলে বিভিন্ন জীবাণুকে ধ্বংস করতে পারে। বিভিন্ন জীবাণুকে কি করতে পারে সে? ইজিলি ধ্বংস করতে পারে। তাহলে এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমাদের বডিতে অনেকগুলা আহ রক্তকণিকা থাকে। আমরা জানি আমাদের বডিতে আরবিসি আছে, আমাদের বডিতে ডাব্লিউবিসি আছে, আমাদের বডিতে এবং আছে প্লাটিলেট বা অণুচক্রিকা। এবার রোগ প্রতিরোধে মেনলি কাজ করে কে? রোগ প্রতিরোধে কাজ করে আমাদের ডাব্লিউবিসি। কারণ ডাব্লিউবিসি কি করে? আমাদের ফেগোসাইটোসিস করে, জীবাণু ভক্ষণ করে, জীবাণু ধ্বংস করে। তাহলে লাইসোসোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইম আছে, এনজাইম গুলোতে আমি একটু আগে বললাম এগুলো কি করে? এগুলো কিন্তু বিভিন্ন জিনিস ধ্বংস করতে পারতেছে। তার মানে ডাব্লিউবিসি বা শ্বেতরক্ত কণিকাতে আসলে লাইসোসোমটা অধিক মাত্রায় পাওয়া যায়। তাহলে আমরা লাইসোসোমটাকে মেনলি কোথায় বেশি পাবো? অধিক মাত্রায় পাবো। আরবিসি থেকে আমরা লাইসোসোম পাবো না। তাহলে আরবিসি তে লাইসোসোম নাই। আর ডাব্লিউবিসি তে লাইসোসোম কেমন থাকে? অধিক পরিমাণে থাকে। অধিক লাইসোসোম থাকে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। উদ্ভিদ কোষে লাইসোসোমের ন্যায় একটা অঙ্গাণু পাওয়া গেছে। এটা নর্মালি প্রাণী কোষের ক্ষেত্রে আমরা খুব বেশি দেখতে পাই লাইসোসোমটাকে। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি দেখা গেছে দেখি তো। আমরা যদি এখন চিন্তা করি উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে লাইসোসোমের ন্যায় একটা অঙ্গাণু দেখা গেছে, তাকে বলা হয় স্পেরোসোম। তাকে বলা হয় স্পেরোসোম। এবং এই স্পেরোসোমটাকে আরেকটা নামে ডাকা হয় অলিওসোম। এটাকে আরেকটা নামে ডাকা হয় অলিওসোম। অলিওসোম ডাকা হয় কেন? কারণ এই মানে অলিওসোম বা জিনিসটা তেল বা তৈল জাতীয় পদার্থকে জিল্লুবদ্ধ করে। মানে এর মেইন কাজ হচ্ছে তেল জাতীয় বা তৈল জাতীয় পদার্থকে জিল্লিবদ্ধ করা। পদার্থকে ঝিল্লিবদ্ধ করে। তাহলে তেল বা তৈল, হ্যাঁ, জিনিসটা কি? অয়েল,
তাহলে অয়েলি কোন একটা জিনিস, তাই এটাকে অলিওসোম বলা হয়। সোম মানে বস্তু, আর অলিও দিয়ে অয়েল থেকে আসছে আর কি। এটাকে স্পেরোসোমও বলা হয়। তাহলে উদ্ভিদ কোষে লাইসোসোমের মতো আমরা যে অঙ্গাণু পাই তার নাম হচ্ছে স্পেরোসোম বা অলিওসোম। তাহলে এর আবরণ কয় স্তর বিশিষ্ট? এর আবরণও এক স্তরই আবরণ, এক স্তর বিশিষ্ট এটাও আবরণ। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা যদি চিন্তা করি এর মানে এই যে লাইসোসোমটা, লাইসোসোমের আকার নরমালি বৃত্তাকারই হয়। নরমালি এর আকার কেমন হয়? বৃত্তাকারী হয়। এর চেঞ্জ আমরা খুব তেমন একটা দেখি না। লাইসোসোম এর ভিতরে যে এনজাইম গুলো আছে আমাদের, এই যদি আমরা একটা লাইসোসোম চিন্তা করি, এর ভিতরে যে এনজাইম গুলো আছে এগুলো হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। এখন কিছু পদার্থ আছে, যে সকল পদার্থ এই লাইসোসোমের ঝিল্লিটাকে স্থিতিদান করে, আর কিছু পদার্থ আছে যেগুলো এই ঝিল্লিটাকে বিদীর্ণ করে। বিদীর্ণ করা মানে কি? এই মানে এই ঝিল্লিটাকে ভেঙে ফেলতে সাহায্য করে। তাহলে আমি যদি চিন্তা করি, এই কিছু এনজাইম আছে বা কিছু পদার্থ আছে যা মানে যেসব বস্তু এই এটাকে আমার স্থিতিদান করবে। তাহলে এই যে লাইসোসোমের ঝিল্লিটা, ওই ঝিল্লিটাকে কি করতেছে? স্থিতিদান করতেছে। স্থিতিদান করার কারণে আলটিমেটলি কি হতেছে? এনজাইম বের হতে পারতেছে না। এই যে হাইড্রোলাইটিক এনজাইম আছে, এই যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো আছে, এনজাইম গুলো কি বের হতে পারে? না, এনজাইম গুলো বের হবে না। তাহলে আলটিমেটলি তারা লাইসোসোমটাকে কি করতেছে? স্টেবল করতেছে। তারা লাইসোসোমকে কি করতেছে? স্টেবল করতেছে। তাই এদেরকে বলা হয় লাইসোসোম স্টেবিলাইজার। তাই ওই সকল বস্তুকে, ওই বস্তুগুলোকে বলা হয় লাইসোসোম বা লাইসোজোম স্টেবিলাইজার। স্টেবিলাইজার কে কে আছে লাইসোসোম স্টেবিলাইজার? কোলেস্টেরল আর কর্টিজল। কে কে? কোলেস্টেরল আর হচ্ছে কর্টিজেন। তারা কি করে? তারা কর্টিজেন, কর্টিজেন তারা কি করে? তারা হচ্ছে এই যে আমাদের লাইসোসোমের যে ঝিল্লি, ওই ঝিল্লিটাকে স্থিতিদান করে। ঝিল্লিটাকে স্থিতিদান করে আলটিমেটলি। এর কারণে আমাদের হাইড্রোলাইটিক এনজাইম গুলো বের হইতেছে না। আর বের হচ্ছে না দেখে লাইসোসোমটা স্টেবল থাকতেছে, এগুলোকে আমরা বলতেছি লাইসোসোম স্টেবিলাইজার। আবার কিছু বস্তু আছে যারা কি করে? এই প্রাচীরটাকে বিদীর্ণ করে দেয়। প্রাচীরটাকে কি করে? বিদীর্ণ করে। এই মনে করো বিদীর্ণ করলো কিছু বস্তু, এই প্রাচীরটাকে কি করলো? বিদীর্ণ করলো। বিদীর্ণ করার কারণে মানে ঝিল্লিটাকে বিদীর্ণ করতেছে। প্রাচীর তো হবে না, হবে ঝিল্লি বলবো আর কি, ঠিক আছে? তাহলে ঝিল্লিকে বিদীর্ণ করে। ঝিল্লিকে যদি বিদীর্ণ করে, তাহলে আলটিমেটলি এই যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো আছে, এই যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো আছে, এগুলা বের হবে। এরা কি বের হবে? এরা যদি বের হয় কোষের মধ্যে, তাহলে চিন্তা করে দেখো, এই এনজাইম গুলো খুবই পাওয়ারফুল এনজাইম। এরা কোষের অন্যান্য সকল অঙ্গগুলোকে ভেঙে ফেলবে, আলটিমেটলি কোষটাই মারা যাবে। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় অটোলাইসিস। ওই প্রক্রিয়াটাকে বলা হবে অটোলাইসিস। অটোলাইসিস, ঠিক আছে? তাহলে আলটিমেটলি অটোলাইসিস হবে। তার মানে এর মধ্যে কি মাধ্যমে কি আমাদের লাইসোসোমটা কিন্তু আর স্টেবল নাই, লাইসোসোমটা একদম ভেঙে গেছে। তাহলে এই সকল পদার্থকে আমরা বলবো লাইসোসোম, লাইসোসোম ল্যাবিলাইজার। কি বলবো? লাইসোসোম ল্যাবিলাইজার। এক্সাম্পল কি কি? এক্সাম্পলটা হচ্ছে প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন। এক্সাম্পল হচ্ছে প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন, আর টেস্টোস্টেরন। তাহলে এরা হচ্ছে লাইসোসোম লেবিলাইজার, এরা হচ্ছে স্টেবিলাইজার। এবার আমরা যদি লাইসোসোমের মধ্যে যে বলতেছি অনেক ধরনের এনজাইম আছে, হাইড্রোলাইটিক এনজাইম আছে। কয় ধরনের হাইড্রোলাইটিক এনজাইম আছে? প্রায় 40 থেকে 50 ধরনের। কি? প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম আছে। যেমন এসিড লাইপেজ, ডিএনএস, আরএনএস, মানে এনজাইম গুলোর এক্সাম্পল বা নাম কি কি যেমন আমরা দেখতে পাই। যেমন আমরা দেখতে পাই ডিএনএস, তারপর মানে ডিএনএ কে ভাঙতেছে। আরএনএস, আরএনএ এর উপর কাজ করতেছে। অ্যাসিড লাইপেজ, এই নামগুলো জাস্ট আমরা হালকা একটু দেখি, এত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে অ্যাস্টারেজ, তারপর আমরা এখানে লাইসোজাইম, স্যাকারেজ, হ্যাঁ, আরো বিভিন্ন জিনিস দেখতে পাই, দরকার নেই। ফসফোলাইপেজ দেখতে পাই, মানে বিভিন্ন এনজাইম দেখতে পাই যেগুলা বিভিন্ন জিনিসকে ভাঙতেছে। এখন
এই যে লাইসোজোম, তার কাজ কি, তার গঠন আমরা বললাম মোটামুটি। তার কাজ, তার কাজটা জানার আগে আমাদের বুঝতে হবে সে কোন পরিবেশে কাজ করে। লাইসোসোমের ভিতরে যে এনজাইম গুলো আছে, এই এনজাইম গুলা মেনলি অম্লীয় পরিবেশে কাজ করে, অম্লীয় পরিবেশে কাজ করে। তাই পিএইচ যদি 0 মানে 7 হয়, তাহলে কিন্তু সে কোনো কাজ করতে পারবে না, সে আমাদের কোষের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু পিএইচটা যখন কমে যাবে, মানে 7 এর নিচে আসবে, তখনই আসলে এটা অম্লীয় পরিবেশ পাবে, সে অ্যাক্টিভ হয়ে যাবে, সে বেশি কাজ করতে পারবে তখন। তাহলে তার কাজগুলা কি কি? সবার প্রথমে যে কাজ সেটা হচ্ছে সে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে। জিনিসটা এখন আমি একটু সিম্পলি বুঝাই। মনে করি এটা একটা ডাব্লিউবিসি, এটা একটা ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির ভিতরে নিউক্লিয়াস তো থাকি, এটা বললাম নিউক্লিয়াস। এটা ধরলাম আমাদের লাইসোসোম। এখন এ একটা জীবাণু। তো আমাদের ডাব্লিউবিসি এই জীবাণু, এই যে জীবাণু আছে, জীবাণুটার উপস্থিতি জানতে পারে, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে জানতে পারে। জানতে পারার পর ডাব্লিউবিসি এবার কি করবে, আস্তে আস্তে তার কাছে আসবে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে তার কাছে আসবে। আসার পর আমাদের এই ডাব্লিউবিসি কি করবে, তার 2 হাত প্রসারিত করবে। 2 হাত প্রসারিত করবে বলতে সে অনেকটা আকার চেঞ্জ করবে তার। ডাব্লিউবিসির কিন্তু নির্দিষ্ট আকার নাই, সে আকার চেঞ্জ করতে পারে। তাহলে এভাবে সে আকারটা চেঞ্জ করে এর চারপাশে ঘিরে ধরবে জীবাণুটাকে। তাহলে আলটিমেটলি এভাবে জীবাণুটাকে সে আলটিমেটলি কি করবে, তার ভিতরে এনগালফ করে ফেলবে, গিলে ফেলবে। এই যে গিলে ফেললো, এবার গিলে ফেলার পর এই যে আমাদের লাইসোসোম ছিল, লাইসোসোম কি করবে, লাইসোসোম এখন যাবে সামনে, যে এই জীবাণুটাকে তার ভিতরে ঢুকাবে। ঢুকায়া এবার এই যে আমাদের লাইসোসোমের ভিতরের যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো আছে, তারা আলটিমেটলি জীবাণুটাকে ধ্বংস করে দিবে। তাহলে এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমাদের কি, ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করতে আমাদের কিন্তু লাইসোসোম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এছাড়া সে আর কি কি সে কিভাবে হেল্প করে, সে তার মধ্যে যে এনজাইম গুলো আছে এগুলো অবশ্যই বিভিন্ন মানে ক্ষতিকর এনজাইম না, বা বিভিন্ন জিনিস বিগলন করতে পারে। তাহলে লাইসোসোম কিন্তু, এই যে লাইসোসোম, সে একটা আবরণ তৈরি করে ওই বিগলনকারী এনজাইম গুলোকে আটকে রাখছে, যাতে করে কোষের কোনো অঙ্গাণুর ক্ষতিগ্রস্ত হয় না, তাই না? অঙ্গাণুগুলোকে সে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে বিগলনকারী, বিগলনকারী এনজাইম আবদ্ধ করে রাখে, আবদ্ধ করে রাখে। 3 নম্বরে আমরা বলতে পারি সে কি করে, কোষের ভিতরের যে পরিপাক ওইটাতে সাহায্য করে। তাহলে অন্তঃকোষীয় পরিপাকে কাজ করে, অন্তঃকোষীয় পরিপাকের কাজ করে থাকে, কোষের ভিতরে যে পরিপাকটা সেটাতে সে সাহায্য করে। তারপরে এখন আরেকটা জিনিস, মনে করো অক্সিজেনের অভাব হলো, অথবা খাদ্যের অভাব হলো। খাদ্যের অভাব বা অক্সিজেনের অভাব যদি হয়, তখন কি হবে, তখন এই যে লাইসোসোম, লাইসোসোমের প্রাচীরটা বা ঝিল্লিটা ফেটে যাবে। এর ঝিল্লি যদি ফেটে যায়, তাহলে আমরা কি বলবো, ঝিল্লি ফেটে যায়, ঝিল্লিটা কি হয়, ফেটে যায়। তখন আলটিমেটলি এই যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো আছে এগুলা বের হয়ে আসবে। তাহলে হাইড্রোলাইটিক এনজাইম বের হবে। আর হাইড্রোলাইটিক এনজাইম যদি বের হয়, তাহলে আলটিমেটলি এগুলো কি কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে নষ্ট করে দিবে। তাহলে কোষের অন্যান্য অঙ্গাণু, কোষের অন্যান্য অঙ্গাণু নষ্ট করে দিবে। কোষের অঙ্গাণু, অন্যান্য অঙ্গাণু যদি নষ্ট হয়, তাহলে আলটিমেটলি এই প্রক্রিয়াটাকে বলা হয় স্বগ্রাস। এটাকে বলা হয় স্বগ্রাস বা অটোফেগি, বা অটোফেগি, মানে নিজেকে নিজে খেয়ে ফেলতেছে, নিজেকে নিজে খেয়ে ফেলতেছেন। এর মাধ্যমে আলটিমেটলি এই প্রক্রিয়াটার মাধ্যমে যদি সম্পূর্ণ কোষটা মারা যায়, পুরো কোষটাকে সে ধ্বংস করে ফেললো, তাহলে আমরা কি বলতেছি, যে মানে এর
মাধ্যমে সে কি করতেছে, কোষটাকে পরিপাক করে ফেলতেছে। পুরো কোষটি পরিপাক করতেছে, শেষ, পুরো কোষটাই শেষ। তাহলে ওইটাকে বলা হবে অটোলাইসিস। ওইটাকে বলা হবে অটোলাইসিস। তাহলে এটাকে কে করতেছে আমাদের, এটা কিন্তু আমাদের লাইসোসোম করতেছে। যদি খাদ্যের অভাব হয় বা অক্সিজেনের অভাব হয়, তখন আলটিমেটলি কি হচ্ছে, লাইসোসোমের প্রাচীরটা বা ঝিল্লিটা ফেটে যায়, হাইড্রোলাইটিক এনজাইম গুলো বের হয়ে আসে, সকল অঙ্গাণুকে নষ্ট করে দিবে। এটাকে বলা হয় সগ্রাস বা অটোফেগি। আলটিমেটলি এইভাবে পুরো কোষটা যদি ধ্বংস হয়ে যায়, তখন আমরা তাকে বলি অটোলাইসিস। তখন আমরা তাকে বলতেছি অটোলাইসিস। তারপর আমরা তার আরেকটা মানে কাজ দেখতে পেতেছি, সেটা হচ্ছে, এটা কিন্তু একটা মানে ক্ষয়ের প্রশ্ন। এগুলো কিন্তু একটা ক্ষয়ের প্রশ্ন যে লাইসোসোমকে কেন অটোফেগি বলা হয়, লাইসোসোম কিভাবে অটোলাইসিস করে। ঠিক আছে, এগুলো কিন্তু একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন গুলো কিন্তু আমি মুখে বলে দিলাম যে লাইসোসোমকে কেন অটোফেগি বলা হয়, লাইসোসোম কিভাবে অটোলাইসিস করেন, এইভাবে সুন্দর করে লিখলেই হবে। এছাড়া আরেকটা জিনিস দেখো, নর্মালি আমরা যখন ওই যে অনেকক্ষণ ধরে রোজা রাখি না, রোজা রাখি বা অনেকে উপোস করে, তখন কিন্তু আলটিমেটলি লাইসোসোম কাজ করে। কি করে, এই মনে করো তোমার বডির একটা কোষ, এই কোষটা হচ্ছে অকেজো কোষ। এখন এই কোষটাকে সে, এই কোষটা অকেজো, এটা তেমন একটা কাজ করতে পারে না, অনেক বছর কাজ করছে, এখন এই কোষটা ঠিক করে কাজ করে না। এখন তুমি রোজা রাখছো, রোজা রাখার কারণে মানে বডির এরকম অকেজো যে কোষগুলো আছে, ওইগুলো কি করা হয়, ওইগুলার যে লাইসোসোম থাকে, লাইসোসোমটা ফেটে যায়, ফেটে ওই অটোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষটাকে সে ধ্বংস করে ফেলে। তাহলে বডি থেকে এভাবে অকেজো কোষগুলোকে ধ্বংস করে, বডি থেকে এইভাবে অকেজো কোষগুলোকে সে কি করতে পারে, ধ্বংস করতে পারে। তাহলে আমরা বলতেছি যে অকেজো কোষকে অটোলাইসিস পদ্ধতিতে, পদ্ধতির নাম কি হবে, অটোলাইসিস। তাহলে অটোলাইসিসের মাধ্যমে ধ্বংস করে। তাহলে এই যে পুরো একটা অঙ্গাণু, যে পুরো একটা কোষকে ধ্বংস করতে পারতেছে, অনেকটা কি এরকম না, যে একটা মানুষ যে নিজে নিজে মারা ফেলতেছে, তাকে আমরা কি বলি, সুইসাইড বলি। নিজেকে নিজে মারাকে আমরা বলি সুইসাইড। তাই লাইসোসোমকে আমরা একটা আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা বলা হয়। তাহলে আমরা তার মোটামুটি কয়েকটা কাজ জানতে পারলাম। তার আরো কয়েকটা কাজ আছে, যেমন তার আরো কয়েকটা কাজ আমরা যদি দেখি, যে যখন কোষ বিভাজন হয়, যখন কোষ বিভাজন হয়, এটা হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট। কোষ বিভাজনের সময় আলটিমেটলি সে কি করে, কোষের যে আবরণ আছে, নিউক্লিয়াসের যে আবরণটা আছে, ওইটাকে ভাঙতে সাহায্য করে। তাহলে নিউক্লিয় আবরণ ভাঙতে সাহায্য করে, নিউক্লিয় আবরণ ভাঙতে সাহায্য করে। এছাড়া সে কোষের মধ্যে ক্যারাটিন প্রস্তুত করে, সে কোষের মধ্যে কি করে, ক্যারাটিন প্রস্তুত করে। সে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটা কিন্তু একটা ক্ষতিকর দিক। সে ক্যান্সার সৃষ্টি করতে পারে। ক্যান্সার কখন হয়, যখন হচ্ছে আসলে মেনলি আমাদের কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ হারায় ফেলে তখন। এরপর শুক্রাণুর মধ্যে হায়ালুরোনিডেস একটা এনজাইম থাকে। এই যে যদি শুক্রাণু চিন্তা করি, শুক্রাণুর মধ্যে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটা হচ্ছে হায়ালিউরোনিডেস। হায়ালিউরোনিডেস এনজাইম থাকে। এই এনজাইমটা কি করে, ডিম্বাণুর যে আবরণ থাকে, ডিম্বাণুর আবরণটাকে ভাঙতে সাহায্য করে, ডিম্বাণুর আবরণকে বিগলন করতে সাহায্য করে। তো বিগলন করলে আলটিমেটলি কি হবে, শুক্রাণুর যে নিউক্লিয়াসটা আছে, সেটা ডিম্বাণুর ভিতরে ঢুকতে পারবে। শুক্রাণুর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, সেটা আলটিমেটলি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারবে, কারণ ডিম্বাণুর যে আবরণ আছে, আবরণটা কিন্তু অনেক মানে বড় আবরণ। তো এটাকে ভাঙার জন্য আমাদের একটা এনজাইম দরকার, সেই এনজাইমটা হচ্ছে হায়ালিউরোনিডেস এনজাইম। এবং আমাদের মোটামুটি এগুলো হচ্ছে তার মেইন কাজ। এইসব কাজ আবিষ্কার করার কারণে মানে বিজ্ঞানী
জাপানি একজন বিজ্ঞানী ইয়োশিনোরি ইও শিনোরি, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এই জিনিসটাকে গবেষণা করে বের করার কারণে। এবং লাইসোসোমের যে অটোফেগি কাজটা, তার যে অটোফেগি এই যে কাজটা আমরা দেখতেছি, এর জন্য কিছু জিন আছে। কয়টা জিন আছে? 15টা জিন এই কাজটাকে নিয়ন্ত্রণ করতেছে। 15টা জিন এই কাজটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই ছিল আমাদের লাইসোসোমের উপরে ক্লাস। এখন আমরা দেখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা জালিকার মতো একটা বিন্যাস। এই যে আমরা ছবিতে কিন্তু দেখতেছি যে এটা নিউক্লিয়াসের, মানে অনেক সময় মানে নিউক্লিয়াসের এখান থেকে শুরু হয়েছে এবং এটা জালের মতো বিছায় আছে, জালের মতো বিছায় আছে। এটা মেনলি তৈরি হয় কোথা থেকে? ওই জিনিসটা কিন্তু আমরা এই ছবি থেকে বুঝতেছি। এটা কিন্তু নিউক্লিয়াসের যে পর্দা, নিউক্লিয়ার আবরণ, এখান থেকে তৈরি হতে পারে, কোষ ঝিল্লি থেকেও তৈরি হতে পারে, সাইটোপ্লাজমের ঝিল্লি থেকেও তৈরি হতে পারে। ঠিক আছে, সাইটোপ্লাজমীয় ঝিল্লি বা নিউক্লিয় ঝিল্লি বা কোষ ঝিল্লি থেকে এটা উৎপন্ন হতে পারে। তাহলে কোষের মধ্যে আমরা যে কোষের সাইটোপ্লাজমে আমরা যে জালিকার বিন্যাস দেখতে পাই, এটাই হচ্ছে আসলে মেনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আসলে কেমন বিন্যাস? একটা জালিকা, একটা জালিকার মতো বিন্যাস। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আবিষ্কার করেন কে? এটা আবিষ্কার করেন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে পোর্টার, কেইট আর পোর্টার। কেইট আর পোর্টার এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কেইট আর পোর্টার এবং তার সাথে আরো কয়েকজন ছিলেন, ছিলেন আলবার্ট ক্লড এবং ফুলম্যান। তার সাথে ছিলেন কে? আলবার্ট ক্লড এবং ফুলম্যান। তারা মুরগির ভ্রূণীয় কোষে, মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজমে প্রথম এটা দেখতে পান। তারা মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে প্রথম দেখতে পান। এখন পরবর্তীতে মানে দেখতে পান 1945 সালে, আর নামকরণ করা হয়েছে 1953 সালে, মানে অনেক বছর পরে যে এটাকে নামকরণ করা হয়েছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি কি মাত্র বললাম, তাহলে আমরা আবারটা লিখি। উৎপত্তি, এর উৎপত্তি হয় কোত্থেকে? নিউক্লিয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি মানে নিউক্লিয়ার মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, এগুলো থেকে মেনলি তার উৎপত্তি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অ্যাকচুয়ালি প্রায় সকল অঙ্গাণু মানে সকল প্রকৃত কোষে আমরা দেখতে পাই, সকল প্রকৃত কোষে দেখতে পাই। তবে আমরা যদি চিন্তা করি লিভারের কোষে বা প্যানক্রিয়াসের কোষে বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, ওইসব জায়গায় এর পরিমাণটা আমরা একটু বেশি দেখতে পাই। ওইসব কোষে আমরা এর সংখ্যাটা একটু বেশি দেখতে পাই, একটু বেশি পাওয়া যায়। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকারের, এটা আমরা সবাই জানা উচিত। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই ধরনের। কি? একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যাকে সংক্ষেপে এসইআর লিখতে পারি, বা বাংলায় বলা হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা কি হবে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সংক্ষেপে আমরা লিখতে পারি আর ই আর। তবে পরীক্ষায় কখনো তোমরা এসইআর আর ই আর লিখবা না, তোমরা পুরোটাই লিখবা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ অমসৃণের পার্থক্যটা কি? মেনলি পার্থক্যটা হচ্ছে অমসৃণ হয় কারণ তার গায়ে রাইবোজোম লেগে থাকে, তার গায়ে রাইবোজোম লেগে থাকে। কিন্তু মসৃণেরটার গায়ে এরকম কোনো রাইবোজোম লেগে থাকে না। মসৃণ এন্ডোপ্লাজমিকের গায়ে এমন কোনো রাইবোজোম লেগে থাকে না। মোরওভার দেখো,
যেখানে রাইবোজোম লেগে থাকে, তাহলে তার কাজ কি হবে? মেইনলি প্রোটিন তৈরিতে সাহায্য করে। তাহলে মেইন কাজ হবে তার প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন আর এনজাইম সংশ্লেষণ, প্রোটিন আর এনজাইম সংশ্লেষণ বা সংশ্লেষ করা মানে তৈরি করা। আর এই যে আমাদের মসৃণ, তাহলে মসৃণ এটার কাজ হবে বিভিন্ন ফ্যাট, গ্লাইকোজেন, ফ্যাট, গ্লাইকোজেন, হরমোন, এরকম জিনিসকে সংশ্লেষ করা, এমন পদার্থকে সংশ্লেষ করা। এছাড়া আরো ছোট ছোট কিছু আছে, ওগুলো আমরা মানে নিজেরা দেখলেই পারবো। এতটুকু আমরা বুঝতে পারছি মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে মসৃণ অমসৃণ মেইন পার্থক্য কি? অমসৃণটার গায়ে আমাদের কি লেগে থাকে? রাইবোজোম লেগে থাকে। আর মসৃণটার গায়ে লেগে থাকবে না। এখন একটা প্রশ্ন, কোন ধরনের রাইবোজোম লেগে থাকে বলতো? 8টিএস রাইবোজোম লাগবে। কেন 8টিএস রাইবোজোম লাগবে? কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় প্রকৃত কোষে, আর প্রকৃত কোষে রাইবোজোম কিন্তু 8টিএস। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। এর ভৌত গঠনটা কি? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়ে এই যে দেখি আমরা ছোট 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 দানার মতো এখানে কি লেগেছে আমাদের? রাইবোজোম। আর এই যে এই জায়গাটা দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে কিন্তু কোনো কিছু লেগে নাই। আচ্ছা, এখন আমরা সামনে অগ্রসর হই। সেটা হচ্ছে আর ভৌত গঠন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন, ভৌত গঠনে আমরা তিনটা জিনিস দেখতে পাই। ভৌত গঠনে আমরা কয়টা জিনিস দেখতে পাই? তিনটা জিনিস দেখতে পাই। কি কি? এক নাম্বার হচ্ছে সিস্টার্নি, এক নাম্বার হচ্ছে সিস্টার্নি, দুই নাম্বার হচ্ছে ভেসিকল, আর তিনি হচ্ছে টিউবিও, তিনি হচ্ছে টিউবিও। সিস্টার্নি, ভেসিকল, টিউবিও। সিস্টার্নি জিনিসটা চ্যাপ্টা, এগুলাকে অনেকটা চ্যাপ্টা, শাখাহীন, চ্যাপ্টা, শাখাহীন, লম্বা চৌবাচ্চার মতো, হ্যাঁ, সমান্তরালে বিন্যস্ত থাকে। এই অনেকটা এরকম আর কি, এইরকম চ্যাপ্টা চ্যাপ্টা, হুম, শাখা প্রশাখা বিহীন চ্যাপ্টা, চৌবাচ্চার মতো সাইটোপ্লাজমে বিন্যস্ত থাকে। এগুলার গায়ে মেনলি রাইবোজোম থাকে, রাইবোজোম গুলো মেনলি এগুলার গায়ে লেগে থাকে। এবার ভেসিকল, ভেসিকল মানে হচ্ছে ফোস্কার মতো কোন একটা জিনিস, গোলা গোল 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 বর্তুলাকার, ওগুলোকে বাংলা বলা হয় বর্তুলাকার ফোস্কা, বর্তুলাকার ফোস্কার মতো। আর টিউবিউল, টিউবিউল হচ্ছে নালিকার মতো, এবং এগুলা শাখান্বিত। এগুলা কি? শাখান্বিত। অশাখা হইতে পারে, মানে শাখাবিহীন হতে পারে। তো এই আহামরি আর কিছু না, বাট একটা জিনিস কি, এগুলোর গায়ে কিন্তু রাইবোজোম লাগবে না। এই যে মেইন বেসিক জিনিসটা এখানে, টিউবুলের গায়ে রাইবোজোম নাই, আর সিস্টার্নির গায়ে রাইবোজোম লাগে। যে একটু হচ্ছে একদম বেসিক ছোট্ট একটা পার্থক্য। তাহলে তার ভৌত গঠনটা মোটামুটি আমরা বুঝলাম। এখন আমরা তার রাসায়নিক গঠনটা চিন্তা করি। তার রাসায়নিক গঠন, তার রাসায়নিক গঠনে আমরা দেখবো মেইনলি হচ্ছে প্রোটিন থাকে আর লিপিড থাকে। মেইনলি প্রোটিন আর লিপিড। প্রোটিন হচ্ছে প্রায় 60 থেকে 70%, আর লিপিড হচ্ছে 30 থেকে 40%। এনজাইম যে থাকে এখানে, এনজাইম এখানে কয় ধরনের এনজাইম থাকে? এখানে প্রায় 15 ধরনের এনজাইম থাকে। এখানে প্রায় 15 ধরনের এনজাইম থাকে। মোটামুটি এতটুকু বুঝলেই চলবে। এবার ওই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি ক্ষুদ্র ক্ষুদ্র আমরা অংশ নেই, ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ নেই, ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ নেই, তাহলে ওই ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে বলা হয় মাইক্রোসোম। ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে বলা হয় মাইক্রোসোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, মোটামুটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ জায়গায় চলে আসছি। এর কাজ কি? একটা আমার হচ্ছে সে কিন্তু আমাদের যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজমের কাঠামো গঠন করে। কি করতেছে? প্রোটোপ্লাজমের কাঠামো দিচ্ছে। দুই নম্বরে হচ্ছে এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন সংশ্লেষ হচ্ছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হরমোন, বিভিন্ন লিপিড,
গ্লাইকোজেন, ফ্যাট, এইসব জিনিস কি হচ্ছে আমাদের নিষ্কাশিত হচ্ছে বা তৈরি হচ্ছে আর কি, সংশ্লেষ হচ্ছে। তারপরে সে কি করে, সে হচ্ছে লিপিড আর প্রোটিনের অন্তবাহক। লিপিড ও প্রোটিন এর অন্তবাহক। অন্তবাহক হচ্ছে কোষের ভেতরেই সে বহন করে। কোষের ভিতরে যেহেতু যেহেতু সে জালিকার মতো ছড়ায় ছিটায় আছে, তাহলে সে জালিকার মতো পুরো ইয়াটার মধ্যেই চারপাশে ঘুরঘুর করতেছে, মানে বহন করতেছে, পরিবহন করতে পারতেছে। তারপরে সে আমাদের যে রাইবোজোম, তার গায়ে কিন্তু রাইবোজোম যেমন লাগে, এরকম গ্লাইঅক্সিজমও লাগে। গ্লাইঅক্সিজমও লাগে। তাহলে রাইবোজোম, গ্লাইঅক্সিজম এগুলার ধারক, যেহেতু সেগুলোকে ধারণ করতেছে, জায়গা দিচ্ছে। ঠিক আছে, এই তো মোটামুটি এটাই হচ্ছে তার কাজ। সে যেহেতু তার মধ্যে প্রোটিন তৈরি হয়, তাহলে সে প্রোটিন পরিবহনেও কিছুটা ভূমিকা রাখে। এই হচ্ছে আমাদের মোটামুটি রাইবোজোমের কাজ। মসৃণ অমসৃণ যে আমার সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে পার্থক্য, এটা আমরা একটু বই থেকে দেখে নিলেই মোটামুটি চলবে। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডি দেখতে মোটামুটি সেম। বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাঠামো গঠন করে, কোষের ভিতরের অন্তঃপরিবহনে সাহায্য করে, আর গলজি বডিটা হচ্ছে বিভিন্ন পদার্থ ক্ষরণে সাহায্য করে। বিভিন্ন পদার্থ ক্ষরণ বা সংশ্লেষণে সাহায্য করে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেভাবে জালের মতো তো মানে বিস্তার করে, গলজি বডি এতটা জালের মতো বিস্তার করে না, জালিকা তৈরি করে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিন্তু ঝিল্লিটা দুই ধরনের দেখি আমরা, মসৃণ অমসৃণ। কিন্তু গলজি বডির ক্ষেত্রে বা গলগি বডির ক্ষেত্রে আমরা ঝিল্লিটা সবসময় মসৃণই দেখি। ঠিক আছে, আবার একটা জিনিস কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একবারে নিউক্লিয়াস থেকে কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত থাকে। মানে এই এই যদি একটা কোষ হয়, এই যদি নিউক্লিয়াস, তাহলে সে নিউক্লিয়াস থেকে একবারে ঝিল্লি পর্যন্ত বিস্তৃত থাকে। কিন্তু গলগি বডি এর মানে এই নিউক্লিয়াসের কাছে অবস্থান করে, এভাবে বিস্তার করে না। এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডির একটা ব্রিফ ধারণা, পার্থক্য। কারণ দুইটাই দেখতে অনেকটা সেম লাগে, হ্যাঁ। তাহলে আমরা আজকে গলগি বডি সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়লাম, আমরা লাইসোসোম পড়লাম। তাহলে কি পড়লাম আমরা? আমরা পড়লাম লাইসোসোম। লাইসোসোম হচ্ছে আমাদের ক্রিশ্চিয়ান দাদু এটাকে নামকরণ করেন, আবিষ্কার করেন। হাইড্রোলাইটিক মানে এনজাইমের আধার। 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এর আবরণ একস্তরী। একটা কথা বলি নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণ কিন্তু দ্বিস্তরী। এর আবরণ কিন্তু দ্বিস্তরী আবরণ। আচ্ছা, তারপর আমরা চলে যাই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের লাইসোসোম তৈরি হয়, গোলজি বডি সেটাকে প্যাকেট করে। আমরা যদি দেখি ডাব্লিউবিসির মধ্যে আমাদের অধিক পরিমাণে লাইসোসোম থাকে, আরবিসি তে কিন্তু আমাদের লাইসোসোম থাকে না। আমরা যদি সামনে আরেকটু অগ্রসর হই, উদ্ভিদ কোষে লাইসোসোমের মতো আমরা স্পেরোসোম বা অলিওসোম দেখি, যেটাও একস্তরী আবরণ, তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করে তার কাজ। লাইসোসোমের মধ্যে আমরা লিবিলাইজার আর স্টেবিলাইজার দেখলাম, যে স্টেবিলাইজার হচ্ছে যে তার প্রাচীরটাকে স্থিতিদান করে, আলটিমেটলি হাইড্রোলাইটিক এনজাইমকে বের হতে দেয় না, এক্সাম্পলকে কোলেস্টেরল আর কর্টিজল। আর লেবিলাইজার হচ্ছে যে এই যে লাইসোসোমের প্রাচীরটাকে বা ঝিল্লিটাকে বিদীর্ণ করবে, এর কারণে হাইড্রোলাইটিক এনজাইম বের হবে, বের হয়ে অটোলাইসিস করবে। অটোলাইসিস জিনিসটা কি? কোষের বিভিন্ন অঙ্গাণুকে মেরে ফেলা। এর কাজ করে কি প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন। এবার লাইসোসোমের কাজগুলো আমরা যদি দেখি, চিন্তা করি, 1 নম্বর হচ্ছে সে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, বিভিন্ন বিগলনকারী এনজাইমকে সে আবদ্ধ করে রাখে, অন্তঃকোষীয় পরিপাককে কাজ করে, খাদ্যের অভাব বা অক্সিজেনের যদি অভাব হয়, তখন তার ঝিল্লি ফেটে যাবে, হাইড্রোলিক এনজাইম বের হয়ে যাবে, কোষ অঙ্গাণু নষ্ট হয়ে যাবে, ওই জিনিসটাকে আমরা অটোফ্যাগি বলছি। পুরা কোষটা যদি ধ্বংস হয়ে যায়, তখন আমরা বলি অটোলাইসিস। এন্ড এভাবে অকেজো কোষকে বডি থেকে নিষ্কাশন করা, মেরে ফেলা, বারবার ধ্বংস করা কারণেই লাইসোসোমকে বলা হয় সুইসাইডাল স্যাক বা আত্মঘাতী থলিকা। সুইসাইডাল স্যাক বা আত্মঘাতী থলিকা। এছাড়া সে কোষ বিভাজনের সময় নিউক্লিয় আবরণটা ভাঙতে সাহায্য করে, ক্যারাটিন প্রস্তুত করে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। শুক্রাণুর মধ্যে যে লাইসোসোম থাকে, সেখান থেকে হায়ালুরোনিডেজ এনজাইমটা বের হয়, যেটা ডিম্বাণুর আবরণটাকে বিগলন করতে সাহায্য করে। এই লাইসোসোমের কাজ আবিষ্কার করে বিজ্ঞানী ইউশিনোরি নোবেল প্রাইজ পেয়েছিলেন 2016 সালে।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আমি যখন আলোচনা করলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আসলে হচ্ছে সাইটোপ্লাজমের একটা জালিকার মতো বিন্যাস। আবিষ্কার করেন বিজ্ঞানী কেট আর পোর্টার এবং তার সাথে বিজ্ঞানী আলবার্ট ক্লড এবং ফুলম্যান 1945 সালে আবিষ্কার করেন মুরগির ভ্রূণীয় কোষ থেকে। পরবর্তীতে 1953 সালে তার নামকরণ করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। উৎপত্তি হয় কোথায়? নিউক্লিয়ার ঝিল্লি এবং কোষ ঝিল্লি থেকে। কোথায় বেশি পাওয়া যায়? লিভার, প্যানক্রিয়াস, এন্ডোক্রাইন গ্ল্যান্ডে বেশি পাওয়া যায়। এর ভৌত গঠনে আমরা দেখি, যার মধ্যে সিস্টার্নি আছে, ভেসিকল আছে, টিউবিউল আছে। সিস্টার্নি হচ্ছে শাখাবিহীন চ্যাপ্টা চৌবাচ্চার মতো, মানে নালিকার মতো অনেকটা, এবং এর মধ্যে রাইবোজোম থাকে। টিউবিউল হলো নালিকার মতো শাখান্বিত বা শাখা বিহীন হতে পারে এবং তার মধ্যে কোনো রাইবোজোম নাই। ভেসিকল মানে গোল 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 এরকম ফোস্কার মতো অংশ। রাইট। আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ কেন? কারণ তার মধ্যে গায়ের মধ্যে রাইবোজোম লেগে থাকে। কোন ধরনের রাইবোজোম? এটিএস রাইবোজোম। যেহেতু রাইবোজোম লেগে থাকে, তার কাজ কি? প্রোটিন তৈরি করা, এনজাইম তৈরি করা। আর স্মুথের কাজ কি হবে? ফ্যাট তৈরি করা, গ্লাইকোজেন সংশ্লেষ করা, হরমোন সংশ্লেষণে সে সাহায্য করে। তার রাসায়নিক গঠন যদি দেখি, প্রোটিন থাকে সবচেয়ে বেশি 60 to 70%, লিপিড থাকে 30 to 40%, এনজাইম থাকে প্রায় 15 ধরনের। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে বলা হয় মাইক্রোসোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের আর কাঠামো গঠন করে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন তৈরি হয়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হরমোন, লিপিড, গ্লাইকোজেন, ফ্যাট, ভিটামিন, স্টেরয়েড এরকম বিভিন্ন পদার্থ সংশ্লেষ হয়। লিপিড আর প্রোটিনের অন্তঃবাহক, প্রোটিনের পরিবহন করে। রাইবোজোম গ্লাইকোজেনের ধারক হিসেবে কাজ করে। এছাড়া আমরা গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য দেখেছি, এবং তোমাদের কাজ হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্যটাও বই থেকে পড়ে নাও।